আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়া শাহরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, দুজনের শরীরে নাইজেরিয়ার ভেরিয়েন্ট শনাক্ত। বিভিন্ন জেলায় চলছে লকডাউন ও বিধিনিষেধ। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা, মন্তব্য কাদেরের। আওয়ামী লীগ ও করোনা দেশকে তছনছ করে দিচ্ছে, অভিযোগ ফখরুলের। রাজধানীতে থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তি, জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বললেন তাপস। বিশ্বে বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। খাগড়াছড়ির মহালছড়িতে প্রধানমন্ত্রী উপহার, গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ৯/৬ বরাদ্দের নামে হতদরিদ্রদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছে আরও ২,৫৩৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ৩০ জনের মাঝে ১৭ জন পুরুষ ও ১৯ জন মহিলা। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২,৯৪৯ জন, আর মোট শনাক্ত ৮,১৭,৮১৯ জন। নতুন করে সুস্থ হয়েছেন ২,২৬৭ জন। মোট সুস্থ হলেন ৭,৫৭,৫৬৯ জন। পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.৩৩, সুস্থ ৯২.৬৩ ও মৃত্যুর হার ১.৫৮%। এদিকে দেশে আরও দুজনের শরীরে করোনার নাইজেরিয়ার ভেরিয়েন্ট পাওয়া গেছে। তাদের একজন ঢাকার, আরেকজন সিলেটের। করোনা ভাইরাসের জিনোমে উন্মুক্ত তথ্য ভান্ডার জার্মানি গ্লোবালি ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এই ধরন শনাক্তের খবর প্রকাশিত হয়েছে। দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে ৫টি ধরন শনাক্ত হয়েছে। এগুলো হলো যুক্তরাজ্য, ব্রাজিল, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার যুক্তরাজ্যের ধরনকে আলফা, ব্রাজিলের ধরনকে গামা, ভারতীয় ধরনকে ডেল্টা, দক্ষিণ আফ্রিকার ধরনকে বিটা এবং নাইজেরিয়ার ধরনকে ইটা বলে নামকরণ করেছে। নতুন করে পাওয়া করোনার ইটা ধরনটির গবেষণায় এই দুই ব্যক্তির নমুনা বিশ্লেষণ করেছে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন। গত বছরের ডিসেম্বরে করোনার এই ধরনটি প্রথম নাইজেরিয়ায় শনাক্ত হয়। এরপর তা যুক্তরাজ্য ও ফ্রান্স সহ অন্যান্য দেশে দ্রুত ছড়িয়ে পড়ে। সারা বিশ্বে করোনার ইটা ধরন ৬০টি দেশে ছড়িয়েছে। বিজ্ঞানীরা বলছেন, করোনার এই ধরনটি ঝুঁকি নিয়ে তারা গবেষণা করছেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালী, সাতক্ষীরায়, নাটোর ও নওগাঁয় চলছে লকডাউন। এদিকে মংলা পৌর এলাকায় ১৬ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ রয়েছে। সংক্রমণ রোধে নাটোর সদর ও সিংড়া পৌরসভায় লকডাউন কার্যকরে শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। সকাল থেকে শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এরপরও লোকজন পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ঢুকছে শহরে। বিপণী বিতানগুলো রয়েছে বন্ধ। এদিকে লকডাউনে কাজের খোঁজে বের হয়ে কাজ না পেয়ে হতাশ দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষগুলো। সকাল থেকে ঘুরে বেড়াতেছে কাজের সন্ধানে, কোনো কাজে পাইতেছি না। এতে আমাদের সংসার যে সদস্য সংখ্যা আছে, আমরা সবাই খুব অসহায়ের মধ্যেই আছি। করোনা এসে অসুবিধা হচ্ছে, আমার গাড়ি টাড়ি চালাতে পারছি না। এই রোডে তুললে ভরা পুলিশের হাওয়া ছেড়ে দিচ্ছে, টেনে নিয়ে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। আমাদের সাধারণ মানুষের জন্য একটা সমস্যা, সেটা হলো গাড়ি ভাড়া। আমাদের কাজ কাম থাকতে পারে, আমরা দেখা গেলো 3 কিলোমিটার ভিতর থেকে এসে শহরে সদাই করতে আসি। নোয়াখালী পৌরসভা সহ সদর উপজেলার 6টি ইউনিয়নে চলছে 7 দিনের লকডাউনের আজ পঞ্চম দিন। এই বিধিনিষেধ 11 জুন রাত 12টা পর্যন্ত চলবে। সড়কে গণপরিবহন ছাড়া সিএনজি, অটোরিকশা সহ অন্যান্য যানবাহন চলছে। তবে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ। সীমান্ত জেলায় সাতক্ষীরায় লকডাউনের পঞ্চম দিনে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ ঊর্ধ্বগতি হয়েছে। একদিনে 108 জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে এটি সংক্রমণের সর্বোচ্চ হার। এমন পরিস্থিতিতে প্রশাসন মোড়ে মোড়ে তল্লাশি চালালেও শহর ও গ্রামাঞ্চলে অবাধে মানুষ যাতায়াত করছে, মানছে না স্বাস্থ্যবিধি। নওগাঁয় স্থানীয় জেলা প্রশাসনের জারি করা 7 দিনের কঠোর লকডাউনের শেষ দিনে পুলিশের প্রতিরোধের মুখেও জেলা শহরে প্রচুর যানবাহন চলাচল করতে দেখা গেছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। সরকারি বাসভবনে বিএনপি নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় যেতে ফখরুল সাহেবেরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন। বলেন, বিএনপি গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনে দুঃস্বপ্ন দেখছে। অভিযোগ করেন, নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে রাজপথে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দলের নেতারা লোক হাসানোর কথা বলছেন। আওয়ামী লীগ ও করোনা দেশকে তছনছ করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে বই প্রদর্শনী ও আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনে জিততে পারবে না জেনে নির্বাচনী খেলায় মেতেছে আওয়ামী লীগ। স্বাধীনতা 50 বছর পরে এসেও ক্ষমতাসীনরা ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিভিন্ন স্থাপনা ও বই পুস্তক থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেললেও ইতিহাস থেকে তার কীর্তি মুছে ফেলা যাবে না। সামান্য বৃষ্টিতেই রাজধানীর অনেক সড়কেই তৈরি হয় জলাবদ্ধতা। দেখে চেনার উপায় থাকে না এগুলো খাল নাকি সড়ক। রাজধানীর রাজারবাগ এলাকার সড়কে এই জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ভারী বর্ষণের পর যাতে 3 ঘন্টার মধ্যে সড়ক থেকে পানি সরে যায় সে বিষয়টা নিশ্চিতের কাজ করছে সিটি কর্পোরেশন। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সামনের সড়ক এটি। বুধবারের মাত্র 15 মিনিটের বৃষ্টিতেই পানি থই থই। যে পানি সরে যাওয়ার কথা মাত্র 10 মিনিটে, সেই পানিতেই ঘন্টা 3 সাঁতার কাটছে যানবাহন। তৈরি হচ্ছে জট, বিকল হয়ে পড়ছে পরিবহন। অল্প বৃষ্টিতেই যদি পানি এতটা হইতে পারে, তাহলে সারাদিনে বৃষ্টি হলে কতটা পানি হতে পারে? অনেক বেশি ভোগান্তি। এই যে পানি উঠলে রিক্সা দিয়ে চলাচল করলেও রিক্স হয়ে যায়, রিক্সা দিয়ে আমরা পড়ে যাই। রাস্তার সংস্কারও তো ভালো না। ডিসা তার লাইন কাটছে, আবার ইন্টারনেটের কেবলের জন্য আপনি লাইন কাটছেন, মাটির নিচ দিয়ে নিতে যাচ্ছেন। এই যে ড্রেনের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যদি বন্ধ না হয় তাহলে কিন্তু পানিটা নেমে যেতে পারে। সড়ক থেকে পানি সরাতে ব্যস্ত সময় পার করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। রাজারবাগ পুলিশ লাইনের যতগুলো আউটলেট আছে সবগুলো আমাদের এই ড্রেনের মাধ্যমে দেওয়া। এখানে কম্বল, গামবোর্ড যা আছে, প্লাস্টিকের বোতল, হিউজ পরিমাণ প্লাস্টিকের বোতল, এগুলো একেবারে লাইনটা জ্যাম হয়ে গেছে। সামান্য বৃষ্টিতে রাজারবাগ এলাকায় কেন এত জলাবদ্ধতা? বুধবার বৃষ্টি শুরুর আগেই বিষয়টি সরেজমিন পরিদর্শনে আসেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সের বর্জ্য ড্রেনেজের স্বাভাবিক পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাজারবাগ পুলিশ লাইনেই সবচেয়ে বেশি পানি জমেছে, কিন্তু আজকে যে আমরা যখন দেখলাম যে কারণটা কি, আমরা যখন সেই নর্দমাগুলো পরিষ্কার করার ব্যবস্থা নিলাম, আমরা দেখলাম যে পুলিশ লাইনের ভিতর থেকে প্রচুর পরিমাণের দৈনন্দিন বর্জ্য এসে সরাসরি নর্দমাগুলো বন্ধ করে দিচ্ছে। এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না, সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত। আমরা পুলিশ লাইন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়ে জানাবো যে তারা অবশ্যই এই বর্জ্যগুলো আমাদের সংগ্রহকারীর কাছে দিবে, তাহলে আমরা এই নালা নর্দমাতে এই বদ্ধ পরিবেশ থেকে আমরা মুক্ত হতে পারবো। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশে বজ্র মেঘ তৈরি হওয়ায় আগামী 2-3 দিন সারা দেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের বসবাস অযোগ্য শহরগুলোর মধ্যে আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট ইআইইউ এর প্রকাশিত নতুন তালিকায় 140টি শহরের মধ্যে বসবাসের অযোগ্যতার হিসেবে 4র্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহর সিরিয়ার দামেস্ক, এরপরেই রয়েছে নাইজেরিয়ার লাগোস আর পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসেবি, তারপরে ঢাকার অবস্থান। বসবাসের যোগ্যতার বিচারের সূচক হিসেবে শহরের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক পরিবেশ, শিক্ষা ও অবকাঠামোগত অবস্থা বিবেচনায় আনা হয়। এর জন্য যে 100 নম্বর ঠিক করা হয়, এর মধ্যে ঢাকা পেয়েছে মাত্র 33.5। নতুন জরিপ অনুসারে 2021 সালে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে নিউজিল্যান্ডের অকল্যান্ড, এরপরে আছে জাপানের ওসাকা ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। 2019 সালে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল 3য়।
খাগড়াছড়ির মহালছড়িতে প্রধানমন্ত্রী উপহার গৃহহীনদের জন্য ঘর নির্মাণে ৯/৬ অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং বরাদ্দের নামে হতদরিদ্রদের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নে নির্মাণ করা হয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ৭৫টি ঘর। এ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ দায়সারা কাজের অভিযোগ করেছেন হতদরিদ্ররা। এছাড়া গৃহহীনদের ঘর দিতে নিয়ম বহির্ভূতভাবে অর্থ আদায়েরও অভিযোগ আছে। অনেকে আবার টাকা দিয়েও ঘর পাননি বলে জানিয়েছেন। ঘর পাওয়ার আগে ৩০,০০০ টাকা ইউনিয়ন পরিষদের মাধ্যমে দিতে হয়। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লোকাল চেয়ারম্যান, ওনার লোক আছে, ওনার লোকের মাধ্যমে ওই ৩০,০০০ টাকা জমা দেওয়ার পর তারপরে ঘরটা আসে। মানে টাকা না দিলে মানে ঘর দিতেছি না, কেউ মানে ৫০,০০০ টাকা দিতেছি, কেউ ৩০,০০০ টাকা দিতেছি। কয়েকবার চেয়ারম্যানের বললাম আর মিস্ত্রিকে বললাম, ভাই একটা কাজটা ভালো করে করে, প্রতিবন্ধী মানুষ। আর চেয়ারম্যানও বলে যে কি একবার তোমার মাগনা ঘর দিছি আমি একবার। ঈদগুলা দেখেন, ঈদগুলা নাকি ৬ নাম্বার বলতেছে লোকে। এই যে এইভাবে একটা বাড়ি দিলে হাতে দিয়ে ভেঙে যাচ্ছে, গুঁড়ি হয়ে যাচ্ছে। যেমন এই দেখেন এটাও ইয়ে হয়ে গেছে। ৪বার মশলা দেওয়ার পরও ফিরে যাচ্ছে। আমি বারবার বলছি যে এটা এক রত্তা করে ফেলে দিয়ে আবার নতুন করে দেওয়ার জন্য, কিন্তু এরা দেখেন এটার উপর প্লাস্টার করে দিচ্ছে। দুর্নীতির সাথে জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল। অসচ্ছল বা সচ্ছলের প্রশ্ন আসছে, এটা টাস্কফোর্স কমিটি যাচাই বাছাই করে তালিকাতে অনুমোদন করে আমাদেরকে দিয়েছে এবং সেই অনুমোদনের প্রেক্ষিতে আমরা ঘরগুলো বাস্তবায়ন করতেছি। আসলে এটা গুণগত মান কি পরিমাণ হয়েছে আপনারা দেখতে পারবেন সরজমিনে। তবে আমার জানার মতে গুণগত মান তেমন মনে হয় খারাপ হয় নাই আর কি। যদি কাজের নিম্নমান বা আদার যে অভিযোগগুলো আপনার কোনো যদি প্রমাণিত হয়, অবশ্যই যাতে এটা আমাদের যারা কর্তৃপক্ষ তারা এটি অবশ্যই দেখে। এ বিষয়ে মিডিয়ার সামনে কথা বলতে রাজি হননি মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়দা আক্তার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। উজানে ঢলে ফের তিস্তা নদীর পানি বেড়ে নদী সংলগ্ন ৩ জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। তিস্তার পানি বেড়ে বিপদসীমা ছুঁই করছে এখন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মঙ্গলবার দুপুর থেকে নদীতে পানি বাড়তে শুরু করে। বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি বয়ে যায়। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের চর ও নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে যায়। আরও পানি বাড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের ছাতকের সুরমা নদীর ওপর ১৫ বছর ধরে চলা সেতুর কাজ শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বরে চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য সড়ক ও জনপথ বিভাগের। সেতুটি চালু হলে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা সহ অর্থসামাজিক নানা সুফল পাওয়ার আশা ছাতক দোয়ারা বাজারবাসীর। সুরমা নদীর দুই পাড়ের ছাতক ও দৈরাবাজার উপজেলার যোগাযোগ সহজ করতে ২০০৬ সালে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় বছরের পর বছর বন্ধ ছিল সেতুটির নির্মাণ কাজ। ২০০৬ সালে অসম্পূর্ণ কাজ শেষ করতে ১১৩ কোটি টাকার নতুন একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। পরে আরও ২৭ কোটি টাকা বাড়িয়ে ১৪০ কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হয়। এরপর টানা কাজ চলে। এখন মূল সেতুর ৯০ কাজ শেষ হয়েছে। দৃশ্যমান হয়েছে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এই সেতুর মাধ্যমে বিভাগীয় শহরের সাথে, জেলা শহরের সাথে দোয়ারাবাসী সরাসরি সড়কের মাধ্যমে সংযুক্ত হবে। সবচেয়ে ভালো হইব আমরা রুকুটুকু লইয়াছিল দেখতে। বহুদিনের আশা প্রত্যাশা করেছিলাম, ইনশাআল্লাহ আমরা আশা প্রত্যাশা পূরণ হয়েছে। সংযোগ সড়ক নির্মাণ শেষ হলে ডিসেম্বরে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব বলে মনে করেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী। অ্যাপ্রোচ সড়কে ভূমি অধিগ্রহণের কিছু জটিলতা ছিল, এটি এখন নিষ্পন্ন হয়ে গেছে। আমরা আশা করছি ডিসেম্বর ২০২১-এর মধ্যে ব্রিজটি সম্পূর্ণ রূপে যানবাহন চলাচল উপযোগী করে আমরা উন্মুক্ত করতে পারব। এবার আর সময়ক্ষেপণ হবে না, নির্ধারিত সময়ে শেষ হবে সেতুটির কাজ। সেই আশায় ছাতক ও দৈরাবাজারবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় সাতক্ষীরা 3টি সীমান্তে এক পাচারকারী সহ 7 জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে সদর উপজেলার ভোমরা, তুলইগাছা ও কলারোয়া উপজেলার মাদ্রা সীমান্ত থেকে ওই 7 জনকে আটক করা হয়। এই নিয়ে গত 13 দিনে 3 মানব পাচারকারী সহ 48 জনকে আটক করেছে বিজিবি। সাতক্ষীরা 33 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ভেরিয়েন্টের সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জেলার 7টি সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে। নারায়ণগঞ্জে বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা বাদলকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 11 নরসিংদী শাখার কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌহিদুল মবিন খান। বাদল দীর্ঘদিন ধরে বাক প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করছিল। সবশেষ গত 15 মার্চ রাতে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাক প্রতিবন্ধী ও তার বোনের চিৎকারে পরিবারের সদস্যরা বিষয়টি জেনে যায়। এরপর থেকে বাদল পলাতক ছিল। এই ঘটনায় মঙ্গলবার বাদলের বিরুদ্ধে নির্যাতিতার মামা 2500 থানায় মামলা করেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। দেশে প্রথমবারের মতো নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা রিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায়ও দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। দেশে 5ম দফায় অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের বিজয়ী লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ে দুপুরে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক মিজানুর রহমান, রায়পুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন রুবেল ভাট সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে 2020-21 করবর্ষে আয়কর রিটার্ন জমা দেয়া বিভিন্ন মামলা আপিল কার্যক্রমের সময়সীমা 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন কর আইনজীবীরা। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় জেলা কর আইনজীবী সমিতি। কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর বাস্তবায়নে একনেকে 235 কোটি টাকা বরাদ্দ অনুমোদন হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন চিলমারীবাসী। এদিকে কুড়িগ্রামে দরিদ্র 1000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে একটি বেসরকারি সংগঠন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স কমিয়ে সহনীয় পর্যায়ে রাখার দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে জাতীয় পার্টি। মহানগর জাতীয় পার্টির উদ্যোগে নগরীর টাউন হল চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর হাতে স্মারকলিপি দেন তারা। হাইকোর্টের নির্দেশ মোতাবেক পাবনার ইসামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছে ইসামতি নদী উদ্ধার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের মূল গেটের সামনে এই কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। বরগুনায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কমিউনিটি বেসড অর্গানাইজেশন সিবিও এবং সুশীল সংগঠনের নেতারা। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে 7টি প্রতিষ্ঠানের 51টি গাছ কেটে বিক্রির অভিযোগে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় 15টি প্রতিষ্ঠান। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি হয়। বগুড়ায় গরিব বৃক্ষপ্রেমিক দুরারোগ্য প্যারালাইসিসে আক্রান্ত সবেদ আলীকে হুইল চেয়ার দিয়ে সহায়তা করেছেন স্থানীয় সমাজসেবক মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলা ভিশন জেলা ব্যুরো চিফ আব্দুর রহিম বগরা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আলহাজ মাইনুল হক বকুল সহ অন্যরা। দিনাজপুরে নারী ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিক। দুর্নীতি মামলার আসামি সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মজুমদারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। অধ্যক্ষের কার্যালয়ের সামনে কর্মসূচি করেন বিক্ষুব্ধরা। সাভার উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ভাকুরতা ও আমিনবাজার ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, 2 জনের শরীরে নাইজেরিয়া ভেরিয়েন্ট শনাক্ত। বিভিন্ন জেলায় চলছে লকডাউন ও বিধিনিষেধ। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা, মন্তব্য কাদেরের। আওয়ামী লীগ ও করোনা দেশকে তছনছ করে দিচ্ছে, অভিযোগ ফখরুলের। রাজধানীতে থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তি, জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বললেন তাপস। বিশ্বে বাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। খাগড়াছড়ির মহালছড়িতে প্রধানমন্ত্রী উপহার গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ৯/৬ বরাদ্দের নামে হতদরিদ্রদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।